বিয়ে কর তাড়াতাড়ি বিয়ে কর, বুদ্ধি খুলছে না। বিয়ে করেনি, বুদ্ধি খুলছে না, খালি মেয়েদের পেছনে পেছনে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এতক্ষণে বুদ্ধি খুলেছে। মেয়েদের সঙ্গে রাস্তায় রাস্তায় ঘোর। খালি ব্যক্তিগত প্রবলেম। ওরে বাপরে বাপ, আমি এখানে গুরু নয়, প্রবলেম সলভার। ওরে বাবা, প্রবলেম সলভ সলভ করাই আমার কাজ। ওরে বাবারে, কি ব্যক্তিগত সমস্যা রে বাবা! এক একদিন আছে পাগল করে দেয় লোকেরা। এরকম করলে আমি বসবোই না এখানে। হ্যাঁ, বন্ধ করে দেবো। ওরে বাবা, আমি বুড়ো হয়ে গেছি, খালি এই সমস্যা সেই সমস্যা। তাই আরে, এইটা কি সমস্যা সমাধান? ক্রিয়া কর, ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। আমি তো একটা বুঝি, ক্রিয়ার বেলা নেই। 45 মিনিট খালি প্রবলেম। ঠিক 45 মিনিট। একে শরীর চলে না, বুড়ো হয়ে গেছি। এরকম করলে তো আমাকে বন্ধ করে দিতে এখানে বসা। কেউ দেখারও নেই। কমিটি একটা মরা কমিটি, কেউ কিচ্ছু দেখে না। হ্যাঁ, দেখো গুহ, এ কমিটি ফমিটি আছে বটে, কিন্তু এই বেকার কমিটি, কেউ কিছু বলে না। খালি ব্যক্তিগত সমস্যা রে বাপরে বাপরে বাপ। আরে এত সমস্যা, আরে সব জায়গাতেই থাকে। ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। ক্রিয়ার বেলায় নেই, আর খালি সমস্যা সমাধান করে দাও। আরে বাপরে বাপ, পারা যায় না এরকম করে না। এরকম হলে পরে তো আমাকে এখানে বন্ধ করে দিতে হয়, বসাটাই বন্ধ করতে পারবো না। শরীর আজকে, শরীর একেবারেই ঠিক নেই। আর আজকেই সমস্যার সমাধান খালি। আজ যে এতক্ষণ ধরে 45 মিনিট খালি সমস্যা, পারা যায় না। কেউ দেখার নেই, কমিটি থেকেও নেই। তাহলে রথ, রথ তো হয়ে গেছে, উল্টো রথ সোজা রথ সব হয়ে গেছে, পাঁপড় খাওয়া হয়ে গেছে। এখন আর কিছু খাওয়া নেই তো? হ্যাঁ, কারো বিয়ের যে লাগেনি এর মধ্যে? লাগবে। সে তো হলে তবে, সে তো পালিয়ে যাবে, আর তো দেবে না। গণেশের বিয়ে হয়েছে, জানো তোমরা? ওই যে সুরবিহীন গণেশ, ওর বিয়ে হয়েছে। বিয়ের সময় তোমাদের খাইয়েছিল? ডাক্তারি, আরে ডাক্তারি। ওকে কলাবউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল? না না, গণেশের কি কলা বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল? তাহলে হ্যাঁ, কলাবো কলাবো, ওইটা কি কলাবো নাকি? ও আচ্ছা, কাঁচ কলা না পাকা কলা না মর্তমান কলা? হ্যাঁ, কাঁঠালি কলা, আচ্ছা, কাঁঠালি কলা। ঠিক আছে, বেশ বেশ বেশ। যোগীরাজ বলছেন, যখন দুঃখ আসবে খালি হাসবে, আনন্দ করবে, দুঃখটাকে ভুলে যাও। আর দুঃখকে যত প্রশ্রয় দেবে, ও তত আরো চেপে ধরবে। তাতে করে হার্ট অ্যাটাক হবে, বুঝেছো? আনন্দে হার্ট অ্যাটাক হয় না। এখন সে যদি বোতল খেয়ে আনন্দ করে, সেটা হার্ট অ্যাটাক হয়ে যাবে। সেটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এমনি সাধারণ যেটা নর্মাল আনন্দ, তাতে হার্ট অ্যাটাক হবে না। কিন্তু অতিরিক্ত দুঃখে ভেতরে গুড়গুড় করে, তখন সহ্য করা যায় না। বাপরে বাপ।
যা হচ্ছে পৃথিবী হতে দাও। দ্যাটস মানে যে কোনো উপায় দিনগত পাপক হয়, অ্যান্ড ইউ হ্যাভ টু পাস দ্য ডেজ। ব্যাস চলে যাবে, একদিন এসেছি একদিন চলে যাবে, মাঝখানে কেসে কিসের এত দ্বন্দ্ব? কিচ্ছু ভাল লাগে না। চলো সব ঠিক আছে, যার গুণাগুনতি দিন আছে পার করো, কেটে পড়ো। এই দুদিনের জন্য পৃথিবী এসে এই সুখ সুখ এই দুঃখ, কি লাভ আছে ওতে? ওই খুঁজতে গেলে ক্রিয়া হবে না। যাই হোক ক্রিয়া করো বসে বসে, সব পাপ পাপ চলে যাবে। ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল, খালি তেরে ক্রিয়া কর। যোগীরাজ বলছেন প্রথম জীবনে যদি প্রচুর ক্রিয়া করা যায় তাহলে শেষ জীবনটা সুন্দর হয়। দুঃখ কষ্ট আসবে, কিন্তু সে তোমাকে আঘাত দিতে পারবে না, তোমাকে কাবু করতে পারবে না। এসো জয়শ্রী সিনেমা, এসো ডাক্তার জয়শ্রী। ওরে বাপ, ডাক্তারের ঘোল ফ্যামিলি এসে গেছে গো। দুর্গাপুর দুর্গাপুর, কালিকাপুর, দুর্গা দুর্গা দুর্গা। দুর্গাপুরের লোক তো এরা ঢিলা হয় জানো তো, আস্তে আস্তে জীবন চলছে। হ্যাঁ, এসো। এরা ছেলেগুলোর বিয়েও দেবে না, কিছুই করবে না, খালি ছেলের টাকাগুলো খাবে। হ্যাঁ, এ এমন ডাক্তার, দুই ডাক্তার এসছে না, খালি তার ছেলের টাকাগুলো নেবে, ছেলেকে বিয়ে দেবে না। আর একটা ল্যাংড়া ভ্যাংড়া যায় নিয়ে আয় না বউ একটা সংসার। ছেলেগুলো সেরকম প্রেম করে না। প্রেম কর। এই প্রিয়ব্রত, ওইদিকে বসো, ওইদিকে বসো, এইদিকে চেয়ার আছে। প্রিয়ব্রত, ওইটা তোমার গিন্নিকে দাও, তুমি এদিকে এসো। কে তুই? ও বাবা! না না, আর আর ওরে বাবা, না, একটু ইস্যু করে দাও, একটু ইস্যু করে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বাহ ভালো মেয়ে। ওই দেখো মিয়া বিবি এক জায়গায় বসবে, আমি দূরে বসতে বলেছিলাম, এক জায়গায় চলে গেল। কি মিল দেখেছো? একদম সুগার মিল। গুড। হর পার্বতী, হর পার্বতী বসে গেছে, আর পাশে গণেশ বসে গেছে। ওই দেখো, কিন্তু গণেশের কলা বউ আসছে না। গণেশের কলা বউ আনো। বেশ অনেকদিন পর দুর্গাপুরের লোকের সঙ্গে দেখা হলো। দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে? হচ্ছে। বিজন আজকাল খোঁজ টোজ রাখে না। আরো অনেক ক্রিয়াবান ছিল, সব পালিয়ে গেছে দুর্গাপুরে। তাহলে পাঁপড় খাওয়া হয়ে গেছে, বেগুনি খাওয়া হয়ে গেছে, তাই তো? আর কোনো খাওয়া নেই? আবার সে সামনে বছর, সামনের বছর আবার হবে। ওরে বাপ! হ্যাঁ, এই কারো বিয়ে তাও হচ্ছে না, আর সব চুপি চুপি বিয়ে করে নিচ্ছে, বুঝছো? এই যে ধরো পিঙ্কির বিয়ে হলো, কাউকে একটা বাতাসাও খাওয়ায়নি, একটা বাতাসাও খাওয়ায়নি। ও বলবেন না, ওখানে নিজেরা কাটছে, এখানে বলছে বাবা কাটছি। আরে বাবা, দুটো বাতাসা নিয়ে এসে সবাইকে দে, তাও দেবে না। আরে প্রিয়ব্রত দুটো দুটো ছেলে,
কিন্তু একটা বাতাসাও খাওয়ালো না যে ছেলে বউ এনেছি বলে। দুটো ছেলে, আর দুটোই লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। কি করা যায় বলবে? আবার নিজে দুজনে ডাক্তার, দুজনের ডাক্তার, সরকারি ডাক্তার, পেনশন পাচ্ছে 50,000, 50,000, 1 লাখ টাকা পেনশন পায় মাসে। আর ওই ছেলেটা 2 লাখ টাকা মাসে রোজগার করে, তবু বলছে টাকা নেই, ছেলের বিয়ে দিতে পারছি না। কি বলে বলো? আরে বাবা বিয়েটা দে, আমরা একটা বাতাসা পেতাম, তাও দেবে না। কি করে বলো? আর এই যে ইয়ের সময়, রথের সময় এলো না, পাঁচি যদি পাঁপড় খাওয়াতে হয়, সেখানেও এলো না। না না, সে হয় না, ওটা হজম হবে না, হজম হবে না। হ্যাঁ, ব্যাংকের টাকাগুলো ওদের ছাটা পড়ে যাচ্ছে। আরে একটু নাতিপুতি দেখে যা বাবা, তাও করবে না। কি বলা যায়? আর বেশি বলুন তাহলে উঠে চলে যাবে আমাদের। জয়শ্রী মনে হচ্ছে পান খাওয়াটা একটু কমিয়ে দিয়েছে মনে হচ্ছে। ওটা করে পুরো পেনুরে ছিল না। বেশ বেশ বেশ। অলকের মা তো পান খেতে খেতে চলে গেল 15 টাকায়। বেশ বেশ। তাহলে রথ দেখা হয়েছিল, কলা বেচা হয়েছিল, পাপড় খাওয়া হয়েছিল, এখন আর কিছু খাবার নেই। যা, আরে শোনো, বামুনরা বড় পেটুক হয় জানো তো, খালি খাই 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 করে। তাহলে আজকে কি বলা যায়, কি যেন শুরু করেছিলাম? কুকুমরির মেয়ে এলো, বর বলেছে এক্ষুনি চলে আসতে হবে। ছুটছে একবারে, মেয়ে ছুটছে। ওরে সর্বনাশ, দাদু পেন নাম করে ছুটে গেল। কে না বর টাইম দেয়নি। ওরে সর্বনাশ, কি ডেঞ্জার বর রে বাবা। আর আমরা বিয়ে করছিলাম, বউ কথাই শুনতো না। কি করা যায়? ও কত দিন? এটা কি বেগুনি বললো? এই মরেছে। এ এখন হঠাৎ বেগুনি করতে হবে? হ্যাঁ, কি বলছো? কোথায় গেল আমার সেই চালা চামুন্ডা গুলো, গেল কোথায়? এই দেখ, দেখ দেখ। হ্যাঁ এদিকে, ওই গৌতম এদিকে। হেয়ার কাম, হেয়ার কাম। ওকে দাও, ওকে দাও। শোনো, বেগুনি না হলে পাঁপড় ভাজা। হ্যাঁ, না মুড়ি আনবে না। বেগুনি না পারে যদি পাঁপড় ভাজা দেয়, তো পাঁপড় নিয়ে আসো। কুইক কুইক, ফোন করে বলো, রেডি কর। 1 পিস, 1 পিসের দাম কত? 4 টাকা করে। 2 পিস কে খাবে? তেলে ভাজা আছে। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। তাহলে এত হয়ে যাবে। এই রঞ্জন, রথে চ পাপরং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যাও যাও, এখান থেকে যাও, তাড়াতাড়ি করো, ছুটির টাইম এসে যাবে। যাও যাও যাও। আরে আমার ওখান থেকে জেনে দেবে। দৌড় মার, দৌড় পড়ি। ধরো 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 ধরো।
দাদা সবাই মেনে চলে যান। গণেশ খাবে পাঁপড়, কিভাবে খাবে বলো দেখি এখন? সুরটা এরকম তুলতে হবে, তারপরে এখানে দিয়ে দেবে, কি করে হবে? শোনো, যোগীরাজ বলছেন যখন মনে কষ্ট আসে, দুঃখ আসে, তখন কিছু না পেয়ে আকাশ দেখো আর হো হো করে পিক পিক করে হাসো। লোকে হয়তো বলবে পাগল হয়ে গেছে, কিন্তু তোমার ভেতরটা পাগল হয়নি, ক্লিয়ার হয়ে যাবে। যে জ্যামটা হয়েছিল না, জ্যামটা ক্লিয়ার হয়ে যাবে, ট্রাফিক ক্লিয়ার হয়ে যাবে, লাল আলো ছিল সে নীল আলো হয়ে যাবে। সেই জন্য হাসতে শিখতে হবে। গুরুগম্ভীর হয়ে জীবন পার করা ভালো নয়, ওতে মনোকষ্ট জমে যায়, তারপরে জং ধরে। অতএব এমন ভাবে থাকতে হবে যে সবসময় খুশি মন, তাহলে খুব ভালো থাকবে। দুঃখ তো আমাদের জীবনের সাথী। কেন জানো? আমরা যখন জন্মাই, ওয়া 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 কাঁদতে কাঁদতে জন্মাই, কাঁদতে কাঁদতে ওর তো দুঃখটা জীবন সাথী। কাজেই ওটা জীবন, সারা জীবন মৃত্যু পর্যন্ত চলবে। আবার মৃত্যুকালে ওরে বাবারে কি কষ্ট, ওরে কি কষ্ট রে, এই হচ্ছে তখন। তখন ডাক্তার পেন কিলার দিচ্ছে, তাড়াতাড়ি মর, না হলে পরে ব্যথাটা যাক। এখন প্রশ্নটা হচ্ছে, দুই ডাক্তার বসে আছে এখানে, পেন কিলার দেয় কিনা জানি না, বলে তো দিলাম। এখন সবসময় খুব খুশি খুশি থাকতে হবে। এখন খুশি খুশি থাকা খুব ভালো, বুঝেছ? আমাকে তাহলে খুশির একটা গল্প বলি। আমি তো পরের জীবনেরটা বলিলাম, নিজের জীবনেরটা। আমাকে আমার বাবা মা আগে চলে গেছে, এবার আমার বিয়ের ব্যবস্থা হচ্ছে। আমার বড় ভাইরা এসলো, এবার তোকে বিয়ে করতে হবে। আমি বললাম ছেলে না মেয়ে? বললো মেয়ে। আমি বললাম ঠিক আছে, তাই হোক, তোমরা সব দেখো। সব দল বেঁধে গেল, একটা মেয়ে দেখে এসো। এসে বললো খুব ভালো, একদম লক্ষ্মী মন্তর, ব্যাস 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 ওটি হয়ে যাবে, লাগিয়ে দাও। বলে তুই দেখে আও। না, আমার কোনো দেখার দরকার নেই, তোমরা যা দেখেছো ওটি হবে। কানা বাঁকা নয় তো? বলে না, ঠিক আছে। আঁকতে পারে তো? বলে হ্যাঁ, বাস ওটি হবে। সে তারপরে বৌদিরা চেপে ধরে আমাকে নিয়ে গেল মেয়ে দেখতে। আমি তো লজ্জায় ঘোমটা দিলাম, কি করি, মেয়ে দেখতে হবে। যাই হোক, কি দেখলাম আমি বুঝতে পারলাম না। বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এবার বিয়ের সময় যখন মালা বদল হচ্ছে, আমি কি দেখবো কি দেখবো না, দেখবো কি দেখবো না ভাবছিলাম। কি? না না না, তো গান শুনেছি পেছন দিক থেকে। তারপরে গান শুনে ব্যাস আমি তো ভাবলাম একদম, কি বলে ওই যে আশালতা। তারপরে বাপরে বাপ, এ মেয়ে বিয়ে করে আমি পারবো? এ তো গানিস্ট হয়ে গেছে একদম। যাই হোক, বিয়ে থা করলাম। সে বউটাও কপালে টিপ হলো, মরেই গেল। কি করি বলো তো দেখি? হ্যাঁ, মরেই গেল, বউটা চলে গেল পটাশ করে। যাই হোক, এই তো আমার কপাল। তো যাই হোক, চলছে এখন, বাকি জীবনটা চালু পার করে দেবো। আমি পড়ে থাকলাম, আমার বউটা আমার চেয়ে 5-6 বছরের ছোট ছিল, সে আগে মরে গেল। রে, আমি সিনিয়র লোক, আমার আগে মরা দরকার, তা না ও মরে গেল, জুনিয়রটা মরে গেল। এখন কি করে যাবে, ওই নিয়েই আছি। তো যাই হোক, এখন কথা বলার একটা লোক নেই, নিজের সঙ্গে নিজে বিড়বিড় করি, কি করি তাই জানি না, এইরকম ভাবে চলছে। তো চলতে চলতে একদিন থেমে যাবে সব। এখন বাকি আর কতদিন আছে জানি না। আমাকে জ্যোতিষ বলছে 100 ছোঁবে। আমি বলি সর্বনাশ। আমি বললাম তাহলে আমায় গলায় দড়ি দিতে হবে। কিন্তু গলায় দড়ি দিতে আমি পারবো না, কারণ ওটা আমি জানি অপরাধ। তাহলে আমাকে ভূত হয়ে শেওড়া গাছে থাকতে হবে, ওর মধ্যে আমি নেই।
হ্যাঁ, আরে বাপরে বাপ। যাই হোক, এখন ওই জন্য মাঝে মাঝে কাকদ্বীপে যাই, একটু ঘুরে টুরে আসি, বেড়াবার জায়গা ওই একটাই আছে। বাঁকুড়ায় একটা মন্দির করলাম, সেখানে কেউ থাকেও না। একটা দুর্গা 10 আটলা ছিল, সেটাও মরে গেল। কি রে বাবা, কি হচ্ছে? গেলে পরে একটু যত্ন টন্ন করতো, এখন ওখানে আর কোনো লোকজন নাই। পুনায় যেতে পারলে হয়, কিন্তু এখান থেকে যেতে গেলেই তো আমি মরে যাবো। পুরো অনেক দূর এখান থেকে পুনা। তারপরে 4 ঘন্টার জার্নি, জার্নিটা 2.5 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা তো আবার বোম্বেতে বসে থাকবে, ওই আর ট্রেনের মধ্যে বসে থাকতে হয়, 2 সিটের মধ্যে 1 ঘন্টা বসে থাকতে হবে। কে পারে? এত পারি না। এখন ওই আছি বাড়িতে, বন্দির দশা, খাই দাই শুয়ে থাকি, যতটুকু পারি বসে বসে ফস ফস করে ক্রিয়া করি, না হলে একটুখানি বই পড়ি। টিভি আমি দেখি না, খুলতেও জানি না। আমার ঘরে টিভি নাই, আমার ছেলের বউর ঘরে টিভি আছে, আর ওটা আমি দেখতেও চাই না। ওর মধ্যে কিছু রসকস পাই না আমি। আর অনেকের বেশিরভাগ লোক দেখি টিভি খোর, তা নেশাখোর গেঁজা করে না, টিভি খোর আছে। চলছে জীবন, এটাকে ইংরেজিতে বলে কাউন্টিং দ্য ডেজ। আমি খালি দিন গুনে যাচ্ছি। আজকে একটা দিন গেল, ক্যালেন্ডারে কেটে দিলাম, পরের দিন আর একটা দিন গেল, ক্যালেন্ডারে কেটে দিলাম। এইভাবে চলছে জীবন। যাই হোক, কোনখানে কি আর কাটতে হবে না বুঝতে পারবো না, সেই দিনটাকে অপেক্ষা করছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক্রিয়াবান সব আমাকে বড্ড ভালোবেসে ফেলেছে, এটা একটা মায়া এসে গেছে, এটাকেও ত্যাগ করতে হবে। এই সব খালি ক্রিয়াবানরা ফোন করে, বাবা ক্রিয়ার কথা কিন্তু কেউ বলে না, খালি প্রবলেম, এই সমস্যা আর সেই সমস্যা। তার মধ্যে বেশিরভাগ হচ্ছে মেয়ের বিয়ে হলো না, ছেলের বিয়ে দিয়েছি বউটা দজ্জাল, এই সব নানান রকম সমস্যা। তারপরে রোগের কথা, আমি বললাম ওই ডিশান আছে, তো এখন সে ডিশান কথা তারা জানে না। আমি ওইখানে কলকাতা এসে ডিশান ডিশান করবি, পেয়ে যাবি। ডিসুম ডিসুম করতে করতে ডিশান পেয়ে যাবি। এইভাবে চলছে জীবন। সব সময় খালি সাজেশন দিতে হবে, কি করলে আমার রোগ যাবে। মানে বাবারে, আমি ডাক্তার নই রে বাবা। এখন এভাবে চলছে জীবন, শেষের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আর একটু দ্রুত এগোলে ভালো হতো। তাই ততক্ষণ আমরা আমাদের হরিশঙ্কর গুহর কাছ থেকে, হরি এবং শঙ্কর দুটো মিলে একটা মানুষ, ভেবে দেখো কি হাই পাওয়ার, তার কাছ থেকে আমরা কিছু শুনি। বলো। 1 ঘন্টা মানে তাড়াতাড়ি করতে বল। আচ্ছা, আর এদিকে আয়। তুই রোগ হয়ে গেছিস কেন? তোর বর খেতে দেয় না? এদিকে আয়। হ্যাঁ, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। আচ্ছা তুই এখানটা বস, এখানটায় বস। হুম। এই লেখাটা, এই লেখাটা আমার এই কারণে শুরু করেছিলাম,
এই কারণে শুরু করলাম গুরু কি চাইছে না একটু দুঃখ দুঃখের সাথে বলছিলেন বলে লেখাটা ভালো। এই স্টোরটা থেকে আমরা এটা পেলাম, এই যে আমাদের সবার ভেতর যে প্রাণ আছে না, ও কিন্তু মূল। সে প্রাণই গুরু, আবার প্রাণই শত্রু, প্রাণী মিত্র, প্রাণী শিষ্য। এই যে সর্বাং প্রাণময় জগৎ, এইটার দিকে আমাদের দৃষ্টি যেন অবশ্যই থাকে। এটাই ক্রিয়ামানের একমাত্র দৃষ্টি হওয়া উচিত। একটা মানুষ এখানে শুল, মরে গেল হার্ট অ্যাটাকে। কিসের অভাব হলো? যে প্রাণ ছিল এখন নেই, তা তো হতে পারে না। কারণ সর্বাং প্রাণময় জগৎ, সবকিছুই যদি প্রাণময়, তাহলে মৃতদেহের ভেতরেও প্রাণ আছে। কিন্তু প্রাণের যেটা তরঙ্গ, সেইটা থেমে গেল। প্রাণের তরঙ্গটাই জীবাবস্থা, আর তরঙ্গহীনতাই শিবাবস্থা, অর্থাৎ নিশ্চল অবস্থাটাই ব্রহ্ম, সেটাই ভগবান। তাহলে এই প্রাণ যতক্ষণ আমার ভেতরে চঞ্চল আছে, ততক্ষণ পর্যন্ত আমার জীবাবস্থা। এবার ক্রিয়া করে যদি ওকে থামাতে পারি, নিশ্চল করতে পারি, সেটাই শিবাবস্থা। তাহলে এই যে দুটো অবস্থা আমার সামনে আছে, এর মধ্যে আমরা কোনটায় আছি বর্তমানে? চঞ্চল অবস্থায়। তাই এটা আবার জীবাবস্থা। আমরা ক্রিয়াটা করবো কেন? স্থির হবার জন্য, ভগবানকে পাওয়ার জন্য নয়। ভগবান কোনো বস্তু নয় যাকে এই পেলাম আমি পকেটে করে নিয়ে রেখে দেবো আর দেবো না তোমাকে, এটা হতে পারে না। ওটা ভুল চিন্তা। কেউ যদি বলে আমি ভগবান পেয়েছি, বাজে কথা। ভগবানকে পাওয়া যাবে না, সে কোনো বস্তু নয়। ভগবান হচ্ছেন এই যে আমার ভেতরে, তোমার ভেতরে, সবার ভেতরে সর্বাং প্রাণময় জগৎ। এর চঞ্চল অবস্থাটা হচ্ছে জীব। একে যদি যোগ কর্ম সুকৌশলম, সুকৌশলযুক্ত যোগ কর্মের দ্বারায় যদি আমরা ওকে স্থির করতে পারি, তাহলে তুমি শিব। তাই শিব শুয়ে আছেন, তার উপরে চঞ্চল প্রাণ কালী একদম দুটো পা নিয়ে খানা নিয়ে দাঁড়িয়ে আছে। খানা হচ্ছে অসম্ভব চঞ্চলতার প্রতীক। তখন কিন্তু তার কামান ভাবান ছিল না, খানা টানা এইসব নিয়ে দেখাতে হতো। তাহলে এই খানা মানে কি? অত্যত্ব। আমি তোকে পেলে কেটেই দেবো তোকে। একদম মানে পাগলা কুকুরের মতন ছুটছে সে। তখন যেমন খুনি যা খুন করে, তার একটু হাত কাঁপে না, হাসতে হাসতে খুন করে দেবে। কারণ সবে মাত্র তার মনুষ্য জন্ম হয়েছে। আগে জন্মে সে বাঘ বাঘ ছিল, কুকুর ছিল, এইসব ছিল। তার থেকে যে হিংস্রতা তার রয়ে গেছে। এখন এই যে আমাদের মানুষের জীবন, এটাকে সুন্দর করতে হবে। সুন্দরটা কি না? প্রাণের স্থির অবস্থাটাই তো সুন্দর। স্থির অবস্থায় যদি আমরা যেতে পারি, তাহলে আমি সহস্র সূর্য সম তেজ আমার ভেতরেই পেয়ে যাব। দিবি সূর্য সহস্র যদি বা সদৃশী, তখন আমার কুটস্থের মধ্যে আগুন জ্বলছে যাবে। সেটা প্রাণায়ামের উপরে নির্ভর করে। তুমি যত প্রাণায়াম করবে, ততই ওর মধ্যে ডুবে যাবে। গিয়ে দেখবে তোমার সবটাই জ্যোতিময় হয়ে গেছে, জ্যোতি ছাড়া আর কিছু নাই। এই যে জায়গাটা, এইটা জীবনের প্রথম সোপানেই করে নেওয়া উচিত। তারপর বাকি জীবনটা এই গরুর জাবর কাটা। গরুটা মাঠে সারাদিন ধরে ঘাস টাস খেয়ে আসলো, সন্ধ্যেবেলায় এসে যখন সে গোয়াল ঘরে ঢুকলো, খেয়াল করে দেখো শুয়ে পড়ে ভঙ্গস করে একটা শ্বাস ছাড়ে, আরাম পেল সে। এতক্ষণ সে আহরণ করে বেড়াচ্ছিল, এবার এখানে এসে সে চারটে ভাগ গুটিয়ে দিয়ে শুয়ে পড়ল, ভস করে একটা আওয়াজ করলো, আরাম। এইবার সে জাবর কাটতে লাগলো। সারাদিন ধরে যা কিছু ঘাস পাতা সে খেয়েছিল, উগলে উগলে তুলছে, আবার চিবিয়ে 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 আবার গিলে ফেলছে। আবার মানে
যেটা জীবনে হয়নি সেটাকে আবার তুলছে, মানে এমন সিস্টেম আছে ওদের মধ্যে, ভগবান করে দিয়েছে। তো সে আমাদের হচ্ছে জীবনে বুড়ো বয়সে গিয়ে জাবর কাটা, সারা জীবন তেরে ক্রিয়া করা, এবার বুড়ো বয়সে এসে ওইখানে ঠিকানায় লেখে থেকে বসে থাকো, বিছানায় শুয়ে থাকো। তাহলে কি হবে, যদি আমার ঘুমের ঘোরেও যদি আমি মরে যাই কোনো অসুবিধা নেই। আমি তো তখন সে অনন্ত জ্যোতির মধ্যে ডুবে গেছি, ওইটাকে চাই। ঘুমবার সময় খালি ঘুম নয়, আমি এমন ঘুমবো যে যাতে করে আমি জ্যোতির মধ্যে থেকে ঘুমিয়ে যাব, তো সেটা যেন আমার কাছ থেকে না সরে যায়। এইটা হচ্ছে জীবনের লক্ষ্য। এগুলো আমাদের ক্রিয়াবানদের মাথায় রাখতে হবে। তার জন্য প্রথম জীবনে তেরে ক্রিয়া করো, চলে যাক দুনিয়া। কারণ জোয়ান বয়সে তখন শরীরের মাথায় জোর আছে, আমি 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা বসে ক্রিয়া করতে পারবো। বুড়ো বয়সে গেলে তখন জাবর কাটতে হবে, তখন আমাদের। তো সেই জন্যে জীবনের প্রথম অধ্যায়ে একদম তেরে লাগো, মাথায় জোর থাকতে থাকতে। তারপর মরবার সময় তো শুতেই হবে। তখন শুয়ে শুয়ে অনন্ত যদি ডুব সাগর মধ্যে ডুবে যাও, কোথা দিয়ে দেহটা থেমে গেছে গুলি মারো, তখন দেহের দিকে মন নেয়। ওইটা হচ্ছে ভালো মৃত্যু। ওইভাবে যদি কেউ দেহ ত্যাগ করতে পারে, তাহলে তার আর পুনর্জন্ম নেওয়া বিদ্যতে। তার জন্য আমাদের ক্রিয়া করা, একে ভালোবাসতে হবে। ভয়ঙ্কর প্রেমের বস্তু। ওই ক্রিয়া নিয়েছি, একটুখানি ফুসফুস করে করে পালিয়ে আসলাম, তারপরে বললাম গিন্নি ভাত দাও, ওটার কোনো দাম নেই, বুঝেছ? তবে হ্যাঁ, ভাত চটিনি দুগাল মুড়ি খাওয়ার মতন হবে তো। কিছু না করার চেয়ে কিছু করা ভালো। ও গিন্নি, ঠিক 10টার সময় টিভিতে এই প্রোগ্রামটা আছে, তার আগে আমাকে ডেকে দিও, আমি একটুখানি ক্রিয়া করে আসি। এভাবে ক্রিয়া হয় না, কিছু টান ডেকে ক্রিয়া হয় না। ও টিভি অনেক দেখেছি, ভুলে যাও, ফেলে দাও। আমি তো টিভি খুলতেও শিখিনি, ইচ্ছা করে শিখিনি। কারণ আমার মন টানে না, হচ্ছে ভালো লাগে না। হচ্ছে বুঁদে বসে থাকে, ওইটা ভালো লাগে ঘরের মধ্যে। কথা বলার দরকার নেই, বোবা হয়ে বসতে থাকো চুপচাপ, ওইটা সবচেয়ে ভালো লাগে। স্থির হয়ে, নিশ্চল হয়ে চুপ করে বসতে হবে। না হলে চুপ করে শুয়ে থাকো, একদম কুটস্থে ফিক্সে বসে থাকো। ও বডিটা মরে যাবে না, কি যায় আসে। তো কথা হচ্ছে এভাবে মরনে ওক্ত जो जैसा भाव है वैसा होए, যোগীরাজ বলছেন মরবার সময় দেহত্যাগ আমাদের করতেই হবে। জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে। কিন্তু সে মরবার সময় আমি কি নিয়ে যাব? তাই বলছেন মরনে ওক্ত जो जैसा भाव है वैसा होए। মরবার সময়, মরবার আগে ভরত রাজা যখন বনবাস করছিলেন, দেহত্যাগ করবেন, গল্পটির আগেও বলেছিলাম একদিন, একটা হরিণ শিশু পুষেছিলেন। ভরত রাজা ভাবছেন, কিন্তু একদম সব ত্যাগ করে জঙ্গল লাইফে চলে এসছেন, সন্ন্যাসী জীবন পালন করছেন ভরত রাজা। কিন্তু মায়াবশে একটা হরিণের বাচ্চা জঙ্গল থেকে নিয়ে এসে উনি পুষেছিল। সেটাতে একটা মায়া পড়ে গেছে। উনি ভাবছেন, আমি তো মরে যাচ্ছি এই জঙ্গলের মধ্যে, কিন্তু এই যে হরিণটাকে পুষেছিলাম, ওর কি হবে? ভরত রাজা পরের জন্মে হরিণ হয়ে জন্মেছিলেন। সেই জন্য যোগীরাজ বলছেন মরবার সময় যে যা ভাবতে ভাবতে মরবে, পরের জন্মে সে তাই হবে। অতএব ক্রিয়াবান সাবধান এই একটা জায়গা। মরবার সময় তো একদিন মরতেই হবে, কিন্তু খবরদার পৃথিবীর কোনো কিছুকে ভাবতে ভাবতে মরবো না। মনে করো 7 দিন আমি ক্রিয়া করে যাচ্ছি, তার মধ্যে 2 দিন আমার খুব অনন্ত জ্যোতি দর্শন হয়েছিল, সেটাকে ধরতাম। প্রতিদিন যখন বিছানায় শোবে
ওই জ্যোতিটার মধ্যে ডুবে থাকো। তোমার শরীরটা ঘুমোক না, কিন্তু তুমি সেইখানে বসে থাকো। এই অভ্যাসের তো কন্তেও, এই অভ্যাস যদি আমরা প্রত্যেকেই করতে পারি, তাহলে আমার আর পুনর্জন্ম হবে না, যদি শেষ মুহূর্তে ঠিকানায় আমি থাকতে পারি। তাই আমাদের অভ্যাসের দাস। মানুষ অভ্যাসের দাস। ছোট বয়স থেকে ডান হাতে ভাত খাওয়া শিখিয়ে দিয়েছে মা বাবা, আমি তাই খেয়ে যাই। ছোট বয়স থেকে শিখিয়ে দিয়েছে ডান হাতে লিখতে হবে, তাই লিখি। কিন্তু কেউ যদি ডান হাতে লিখতে না পারে ছোট বয়স থেকে, তাকে যদি অভ্যাস করো, সে বাঁ হাত থেকেই করবে সবটা। ছোট বয়স থেকে যা অভ্যাস হবে সেটাই এসে যাবে। তাই আমাদের ছোট বয়স থেকে সকলেরই ডান হাতে কাজ করা অভ্যাস, কারণ ডান হাতে জোর বেশি আছে। কাউকে একটা ঘুষি মারতে গেলে বাঁ হাতে ঘুষি মারলে লাগবে না যতটা, ডান হাতে জোর বেশি আছে। তো এই জন্যে ডান হাতটা বেশি কর্মক্ষম, সেই হাতটা দিয়ে আমাদের সব কাজ করি। কাজে আমাদের মনটা সেই যখন বিছানায় শোবো, সে অনন্ত জ্যোতির মধ্যে ডুবে, শরীরটা ঘুমোক না কেন, আমি ঘুমবো না। এখন এই রকম যদি কেউ অভ্যাস করতে পারে, এটাই যোগীর মূল উদ্দেশ্য, ক্রিয়াযোগের মূল উদ্দেশ্য। তাহলে পরে অভ্যাস করতে 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 প্রতিদিন ঘুমোবার আগে পর্যন্ত আমি চুপচাপ ওখানে শুয়ে আছি, চিতে কাঁপে শুয়ে আছি, কেউ আমাকে টের পাবে না। আমি কিন্তু আমার জায়গায় কুটস্থে চুপ করে বসে শুয়ে আছি। বডিটা আছে কি দাঁড়িয়ে আছে আমি জানি না, ভুলে গেছি। বসে শুয়ে আছি না বসে আছি না দাঁড়িয়ে আছি ভুলে গেছি, মনে নাই। একদম কুটস্থে ফিক্স হয়ে যাবে। এই যে একটা যোগ ও নিদ্রা, এইটাকে আমাদের অভ্যাস করা দরকার প্রত্যেকে। তাহলে কার ভালো হবে? আমার ভালো হবে। কি ভালো হবে? আর এই ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে এসে এই জগতের জঞ্জাল, ছোর জগ জঞ্জাল, যোগীরাজ বলছে, এই যে জগতের যত কিছু জঞ্জাল সব ছেড়ে দাও। ছোর জগ জঞ্জাল, জগ মানে জগতের, এই জগতের সব জঞ্জাল ফেলে দাও, যে ছুটি নিয়ে নাও, ছুটি নিয়ে নাও। এইটাই লাইনি আমার একমাত্র শিক্ষা, পুনর্জন্ম না বিদ্যতে। আর গীতার কথা, মূল সাধনটাই হচ্ছে আমার, যে আমাকে যাতে আর পুনরায় জন্মাতে না হয়। এইটাই জীবনের উদ্দেশ্য একমাত্র। আর সব বৃথা। যতক্ষণ না পারবো ততক্ষণ ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে আসবো। কখনো গরিবের ঘরে দুটো খাবার দাও বাবা, কখনো রাজার ঘরে দুটো খাবার দাও বাবা, খাবার খাবার পেলে চলে খাচ্ছি। একটা গল্প তোমাদের আমি বলেছি, তখন আমি নারকেল ডাঙ্গা থাকতাম, যেখানে বিধান রায় শিশু হাসপাতালটা ওইখানটা। তো আমি অফিস থেকে এসে রাজাবাজার মোড়ে নেমেছি, নেমে নারকেল ডাঙ্গার দিকে বাসটা ধরবো। ওমা, নেমে দেখছি কি কয়েক হাজার লোক ওই ফুটপাতে চারিধারে এপার ওপার সব মিলে বসে আছে, হাতে একটা করে ছোট ছোট শানকি থালা। আমি বললাম কি রে বাবা, আজ তো এদের মুসলমানদের তো পরব নেই, পরব থাকলে ওরা বসে। একটা বুড়িকে জিজ্ঞেস করলো, হে বুড়ি মাই, তুমি আজকে বসে আছো কেন? হিন্দিতে। ও বেটা, তুই জানিস না? আমি বললাম না, জানি না। আজকে আমাদের যে কুরবানি হয়েছে, আমরা ওই যে লখনৌয়ের ওয়াজেদ আলী মোল্লা ছিল নবাব, আমরা তার বংশধর, তাই ভাগ পাবো তো, সেই ভাগের জন্য বসে আছি। আমি ভাবলাম, হাই ভগবান, কোথাকার ওয়াজেদ আলী মোল্লা, তার ৩৬৫টা বউ ছিল, এবার সেই বংশধর আজকে ভিখারি হয়ে রাস্তায় শানকি নিয়ে বসে আছে। তাহলে আজকে যে রাজা, কালকে সে ভিখারি। এই তো আমাদের জীবন। অতএব ছোর জগে জঞ্জাল। দুদিনের জন্য পৃথিবীতে এসে অহংমদে মত্ত হয়ে আমরা ঘুরে বেড়াই। জানিস আমার কত ক্ষমতা, তোকে আমি ফাঁসি দিতে পারি। লাভ? কোনো কিছুর প্রয়োজন নাই। আমার ফাঁসি কে রোকে তার ঠিক নাই। অতএব এমন ভাবে আমাদের জীবন পার করতে হবে যাতে সুন্দর হয়। সুন্দর মানে সুন্দর। এই যে সুন্দর, আত্মজ্যোতিটাই হচ্ছে চির সুন্দর। তার চেয়ে বড় সুন্দর আর কেউ নাই।
তাকে দেখতে দেখতে যদি চলে যেতে পারি, বাহ কি ভালো বলো তো দেখি, ছুটি হয়ে যাবে, আর জন্মাবো না, আর ওয়া ওয়া করে কাঁদবো না, সুখও চাই না, দুঃখও চাই না, একটা চাইলেই আর একটা পেছনেতে আছে। অতএব আমার সুখেরও দরকার নাই, দুঃখেরও দরকার নাই, জন্মও দরকার নাই, মৃত্যুও দরকার নাই, কিছু দরকার নাই। পৃথিবী মা, তুই আমাকে ছুটি দে মা। কিন্তু সে ছুটি দিতে চায় না, তার ভীষণ ম্যাগনেট, সে ভীষণ ভাবে টেনে রাখে। আমি বিদেশ থেকে বাড়ি ফিরছি, আফগানিস্তানের উপর দিয়ে প্লেনটা আসছে, আমি টাইম দেখলাম, দেখা হলো আর 10 মিনিটের মধ্যে দিল্লি নামবো। অতএব প্লেনটা যাচ্ছে মরুভূমির উপর দিয়ে, আমি বুঝতে পারছি এই আফগানিস্তানে, তারপরে এইসব ওই যে রাজস্থানে সাহারা মরুভূমির উপর দিয়ে আসছে, তারপরে একটুখানি পরে করে দিল্লি যাবো। তখন কি মনে হচ্ছে জানো, ও অনেকদিন পরে বাড়ি ফিরছি। তাহলে এই যে আমাদের জীবন, এটা বহু জন্ম পার করতে 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 বাড়ি ফিরছি। বাড়ি ফিরে বিছানায় শুয়ে হস করে শ্বাস ফেললাম, খুব বাড়ি ফিরছি। আমার বাড়ি কোথায়? ওই নিশ্চল, সেখান থেকে চঞ্চলতা প্রাপ্ত হয়ে অনন্ত পথ ভ্রমণ করেই চলেছি, এর যেন আর শেষ নাই। কোন জন্মে ভালো জীবন, কোন জন্মে মন্দ জীবন, কোন জন্মে সুখের জীবন, কোন জন্মে দুঃখের জীবন। এই তো দুটো জীবন। কখনো হেসেছি, কখনো কেঁদেছি আমার কর্মফলের উপর। কর্মফল বড় ভয়ঙ্কর। এই জন্মে খুব সুখে আছি, আগামী জন্মে কি হবে নির্ভর করছে। কি রে, গুলি কামান চলছে নাকি? ওরে বাবা, তো পাড়ায় ঘুম ভাঙিয়ে দেবে রে। তো যাই হোক, পার করে তো যাচ্ছি, আর অল্প একটু বাকি আছে। এরকম ভাবে সবাইকেই পার করতে হবে। ওই দিনটার কথা যেন মনে থাকে, যখন এই দেহটাকে ছেড়ে দেব, তখন কি নিয়ে যাব সেটা তো ভাবি না। খালি আমি আমি করেই বেড়াই, এটা ভালো নয়। আমি কেউটা জানিস আমি তোর কি করতে পারি? তুমি কিছুই করতে পারো না, বড় জোর আমার দেহটাকে মেরে দিতে পারো, এর বেশি তো কিছু পারো না। তো কাজে কিসের দম্ভ এত? সব ফেলে দাও, মাটির মানুষ হয়ে যাও, যেটা করছে করতে দাও, সবাই ভালো, কেউ মন্দ নয়। এই যে একটা জীবন, মন, ওইটা হচ্ছে পবিত্র মন। কে অন্যায় করছে আমার কি দরকার? পৃথিবী বুঝে নেবে তার হিসাব, আমি কেন তার মধ্যে যাব জড়াতে? ও ভালো ও মন্দ আমার বিচার করার, আমি বিচারক নই। কাজেই খুব সাবধান, আমাদের ভালো হয়ে চলতে হবে। তাই যোগরাজ বলছেন ক্রিয়াবান দেবতা, আমাদের দেবতার মতন হতে হবে, তাহলে আমরা আনন্দে পার করে দেবো জীবনটাকে। আর শেষ মুহূর্ত আমি ক্রিয়াবান, এইটাকে ভাবতে ভাবতে কুটস্থে মন রাখতে রাখতে, যেমন ক্রিয়ার পরে যোনি মুদ্রার পরে গিয়ে অনেকক্ষণ ক্রিয়াতে পরাবস্থায় বসে থাকতে হয়, ওই রকম ভাবে শুয়ে থাকবো। তারপর কখন দেহটা চলে গেল, বয়ে গেছে। এইটা হচ্ছে সবচেয়ে ভালো। ওইটাকে অভ্যাস করে করে আমাদের স্থিতাবস্থায় আনতে হবে। তো কাজেই এখন সেই চেষ্টায় আছি, প্রভুর কি ইচ্ছায় জানি না। আমাদের সকলকেই যেতে হবে, সেই দিনটার কথা সকলের মনে রাখতে হবে। যার যা বয়স, কে যে কখন আমরা যাব তার কোনো ঠিক নাই।
এই চলছি এক্ষুনি চলে যাবে। এই তো জীবন, বড় ক্ষণস্থায়ী। এটাই যে চঞ্চলতাটা, আমি যে গাড়িটাকে চালাচ্ছি এটা চঞ্চলতায় গাড়িতে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি না তোর মধ্যে তেল ফুরিয়ে এসছে, ফট করে ওইখানে থেমে গেছে। এবার সেখানে একটাও পেট্রোল পাম্প নেই। আমার অবস্থাটা তখন ভেবে দেখো তো। তো সেরকম ওই থেমে গেছে গাড়ি, এই পুরো গাড়ি থেমে গেছে তখন। অতএব খুব সাবধান, সবাই ভালো, পরনিন্দা পরচর্চা পরের বিষয়ে আলোচনা কিছু দরকার নেই, নিজের আলোচনা করব, এটাই তো সবচেয়ে ভালো। কে আমি, কোথা থেকে এসেছি, সেই ছোট্ট বয়সে তোমার ছবি যদি থাকে বাড়িতে, দেখো তো দেখে একটু একটা ছোট্ট শিশু ছিল, তারপর আস্তে আস্তে বড় হলে, স্কুলে গেলে হাত পা কেন পড়া করিসনি, এখান থেকে শুরু হলো। তারপরে বড় হলাম, অফিসে চাকরি করতে গেলাম, ধর মশাই কাজ জানেন না, কাজ চাকরি করতে এসছেন। তারপরে বিয়ে করলাম, ধর কিছু ক্ষেত্রে একটা পয়সা রোজগার করতে পারে না, বিয়ে করেছে। এইসব নানান পার করতে করতে এখন এসে চাপক খাচ্ছে। তারপর কেটে পড়ো, কিন্তু এমন কেটে পড়তে হবে যাতে আর আসতে না হয়। ওই একটাই টার্গেট, আমার টার্গেট, সবার টার্গেট ওই একটা, এ পৃথিবীর সুখ দুদিনের। এটা বস্তুবাদী সুখ, জ্ঞানবাদী সুখ নয়, এটা বস্তুবাদী সুখ। বস্তুবাদী সুখ কখনো জ্ঞান দিতে পারে না, আনন্দ দিতে পারে না, ছুটি দিতে পারে না। বস্তুর অতীতে যেতে হবে। পৃথিবীর বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিষ পথ, যোগীরাজ বলছেন। পৃথিবীর বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিষ পথ। সব ছোর জগে সঞ্চার, কিছু দরকার নাই, যতটুকু প্রয়োজন ততটুকু। দুটো খাবার পেয়েছি, ফিরিস, আর কিছু চাই না। চাই না মাগো রাজা হতে, পাই যেন দুবেলা খেতে, দ্বারে যদি অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে। সেই যে প্রভু আমাদের কুটস্থের মধ্যে রয়েছেন, তাকে শরণাগত হয়ে যাও। কিভাবে দিন চলে যাবে বোঝাই যাবে না, ঠিক সূর্য উঠবে ডুববে, চুটবে ডুববে, পার হয়ে যাবে, চলে যাবে, সবচেয়ে ভালো। এদিকে পাঁপড় বলছে, পাঁপড় না খেয়ে যদি মরি, তো আমাকে পরের জন্মে পাঁপড় হতে হবে। কি করা যায় বলো দেখি। হ্যাঁ, দেখো না পিঙ্কি, তার নতুন বিয়ে হয়েছে, ওর বর এখন ডাকছে, বারবার ফোন করছে, হ্যাঁ আসছি। এদিকে মনটা পড়ে আছে পাঁপড়ের দিকে, পাঁপড়টা ছেড়ে পিঙ্কি যেতেও পারছে না। ওদিকে বর বারবার ডাকছে। যা কিছু তো নিয়েছে, ও তাহলে নিরানন্দ হয়ে গেল। পাঁপড় আমরা পাবো না আজকে, বেগুনি আসছে, কোনো গুণবিহীন। বেগুন মানে যার গুণ নাই, বেগুনি মানে যার ভেতরে একেবারেই গুণ নাই। ও মা খালি আমার জন্য তো সবাই আমাকে নজর দিয়ে দেবে, আগে সবারটা আসুক, আরে মধুই নজর দেবে আমাকে আগে। হ্যাঁ? ও সব ঠিক আছে, কথা থামালেই সব ঠিক হয়ে যাবে। ওরে ওরে পারবে না, ওটা গরম গরম দে, ওইটা দে। গরম বস্তুতে মিথ্যা অগ্নি, গরম বস্তুতে মিথ্যা অগ্নি। এই যে তেলে ভাজাটা দিল আমার হাতে, ঝ্যাক করে উঠেছে একদম, কিন্তু ওতে আগুন নেই। ঠিক সেরকম এই জগৎ সংসার, পৃথিবীর সবকিছু থেকে শিক্ষা নিতে হবে।
সেরকম এই জগৎ সংসারের মধ্যেও মিথ্যা ভগবান, গরম বস্তুতে মিথ্যা অগ্নি, পৃথিবীর বস্তুতে মিথ্যা ভগবান, সত্তার প্রকাশ। যেমন দেহটা আমি নয়, দেহিটা আমি। দেহকে যে বাঁচিয়ে রেখেছে সে আমি সত্য, দেহ মিথ্যা। এত গরম কি করে হলো রে? এত গরম কি করে হলো? ও মধু, তোর লোভ লাগছে? তুই তো ধরতে পারবি না, এত গরম আছে। মধুর লোভ লাগছে। আর সবাই কি তোমরা জানো যে মধু আমাকে বিয়ে করেছে? মধু তোর বর কোথায় রে? হ্যাঁ, কোথায় আঙুল দিয়ে দেখা? ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমার বউ দেখেছো তো সবাই? আচ্ছা, এটা আমার বউ। এ কিরকম বেগুনি বলো তো, ঠান্ডা হয় না? আবার চাপা দিয়েছে, ঠান্ডা হবে কি? মধুকে না দিয়ে আমি খাই কি করে বলো? একটা বউ, তাকে না দিয়ে খাই কি করে বলো? কাগজটা খাবি না?